বোধহয় জয়েন করতে এমনি লেট হয়েছে, যেহেতু আইডিতে একটা ডিজিট বোধহয় 7887 এরকম কোনো সমস্যা ছিল। তো গত ক্লাসের যে ল্যাপ্লাসের ট্রান্সফরমেশনটা ছিল, ফর্মুলাটা মনে আছে ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের? এল অফ এফ টি সমান কি বলো দেখি। ডেফিনেশন যদি বলি তাহলে এল অফ এফ টি এটা ইকুয়াল টু আমরা কি লিখেছিলাম? সিম্বলিক ফর্মে যদি বলি আনসার কি পাই, তাহলে তো আনসার কি পাই, আর ক্যালকুলেশন কোন ফর্মুলা ইউজ করে করি এল অফ এফ টি। একটু দ্রুত রেসপন্স করার চেষ্টা করো। তোমাদের কাছে লেকচার, একটু খাতা কলম নিয়ে বসবা, ইনফরমেশন গুলো লিখবে, তাহলে পরের ক্লাস আবার কন্টিনিউ করা এবং তোমাদের নিজেদেরও বোঝার সুবিধা হবে। শুধু রেকর্ড করে রেখে দিলে কিন্তু কাজ হবে না। এক্সাম কবে বলো তো? এক্সামের কোন ইনফরমেশন পেয়েছো? আমি তো যতটুকু জানি যে আমার মনে হয় ফার্স্ট উইকে, তার মানে আমাদের হাতে সর্বোচ্চ 2 উইকস হয়তো আছে, কারণ সেপ্টেম্বরের 15 তারিখ থেকে এর পরের সেমিস্টার শুরু হওয়ার কথা শুনতে পাচ্ছি। হ্যাঁ, তো সেই কারণেই আমাদের টাইমও খুব কম হাতে। একটু কুইকলি রেসপন্স করো যাতে করে আমরা ক্লাসটা একটু আগাতে পারি আর কি। আর তোমরা খাতায় লিখবে, যেহেতু আমি বই পড়াচ্ছি, খাতা ইনফরমেশন গুলো না রাখলে, রেকর্ড করে রেখে দিলে কিন্তু সেই রেকর্ড দেখে দেখে তো আর আউটপুট বের করা পসিবল না। গতদিন আমরা বলেছিলাম এল অফ এফ টির জন্য যে ফর্মুলাটা ইউজ করব, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ ফাংশন অফ টি, যে কোনো একটা টাইম ডিপেন্ডেন্ট ফাংশন যদি হয় তার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করব আমরা এই ইন্টিগ্রেশনের মাধ্যমে। ইন্টিগ্রেশনটা হলো 0 টু ইনফিনিটি। কার সাপেক্ষে করব? টি এর সাপেক্ষে ডিটি লিখলাম। কাকে করব? এফ কে শুধু না, এফটি কে ই টু দি পাওয়ার মাইনাস এসটি দ্বারা গুণ করে সেই গুণফলটাকে, এফটিটাকে ই টু দি পাওয়ার মাইনাস এসটি দিয়ে গুণ করব, গুণ করে যে গুণফলটা আসবে ফাংশনটা, এটাকে আমরা ইন্টিগ্রেট করব 0 টু ইনফিনিটির মধ্যে। এবং ইন্টিগ্রেশন যখন, এই লিমিটটা হলো টি এর লিমিট, 0 থেকে ইনফিনিটি হলো টি এর লিমিট, এই লিমিটটা যখন আমরা বসিয়ে দেব তখন আমরা আনসার হিসেবে একটা ফাংশন পাবো, যে ফাংশনে অবশ্যই টি থাকবে না, শুধু এস থাকবে, সেটাকে আমরা এফএস বলছি। তো গত ক্লাসে আমরা 3টা প্রুফ করেছিলাম। একটা ছিল এল অফ ওয়ান। এল অফ ওয়ান সমান কত পেয়েছি? নো, 1/s পেয়েছিলাম। এল অফ টি টু দি পাওয়ার n ইকুয়াল টু কত পেয়েছি? কত পেয়েছি? n plus 1 factorial divided by s to the power n plus 1। এগুলো এখানে লেখা আছে, আমি একটু উপরে গিয়ে দেখাই যেগুলো আমরা করেছিলাম। এই যে টি টু দি পাওয়ার n এর, এটা আমরা প্রুভ করেছি, ফ্যাক্টোরিয়াল n বাই s টু দি পাওয়ার n প্লাস 1, ফ্যাক্টোরিয়াল n বাই s টু দি পাওয়ার n প্লাস 1 করেছিলাম। l of 1 ইকুয়াল টু 1/s আমরা কিন্তু প্রুভ করেছি। এরপরে আমরা করেছি l of e টু দি পাওয়ার at। l of e টু দি পাওয়ার at সমান কত পেয়েছি? নো, এই যে এটা পেয়েছি 1। হ্যাঁ, এগুলো মুখস্থ রাখতে হবে, এই জন্য তোমরা খাতার সাথে সাথে লিখে ফেলো l of e টু দি পাওয়ার at সমান 1/s মাইনাস a। আর এখানে যে ফর্মুলা গুলো আছে, বইটা তোমাদের কাছে আছে না? মিডের আগে আমি এই বইটা দিয়েছিলাম। আচ্ছা, এটা দেখবে, আর যদি না দেয়া থাকে আমি পাঠিয়ে দিব। তো এখানে ফর্মুলা গুলো শুরুতে লেখা আছে, তারপরে আমরা ওয়ান আফটার অ্যানাদার প্রুভ করছি। এখানে দেখো ফর্মুলা গুলো সব লেখা আছে, গতদিনে আমি দেখিয়েছিলাম। এই ফর্মুলা গুলো আমরা একে একে প্রমাণ করছি।
এখন এখানে যে চারটা ফর্মুলা আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ, এল অফ কজ হাইপারবোলিক এটি, সাইন হাইপারবোলিক এটি, সাইন এটি, কজ এটি। তো এই চারটা কিন্তু একদম একই ভাবে করতে হয়। আমি এখান থেকে একটা প্রবলেম তোমাদেরকে ক্যালকুলেশন করে দেখাবো, বাকি তিনটা প্রবলেম তোমরা অবশ্যই খাতায় করবে এবং আমাকে পোস্ট দিয়ে দেখাবে যে তোমরা ক্যালকুলেশনটা করেছো, ঠিক আছে? আরেকটা কথা তোমাদেরকে বলি, তোমরা কি অ্যাসাইনমেন্ট জমা দিয়েছো? তোমাদেরকে আমি কি অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম? আচ্ছা, আমি কিন্তু সব ব্যাচেরই অ্যাসাইনমেন্ট কালেক্ট করেছি, যে মিডের আগে যেগুলো হোমওয়ার্ক ছিল সেগুলো অ্যাসাইনমেন্ট হিসেবে। আমি আজকে যদি অ্যাসাইনমেন্ট না দেয়া থাকে তাহলে আজকে আমি তোমাদের মিডের আগের হোমওয়ার্ক গুলোকে এক জায়গায় করে অ্যাসাইনমেন্ট হিসেবে দিয়ে দিব, আর তোমরা সেটা আমাকে সাবমিট করে দিবে, ঠিক আছে? সাবমিট 2-3 দিন, যেটুকু সময় তোমরা নাও, 3 দিন নাও। তুমি ঢাকা এসছো? আচ্ছা, যশোরে কবে ব্যাক করবে? আচ্ছা, ঠিক আছে, আমি অ্যাসাইনমেন্টটা দিয়ে দিই, অন্যরা দিয়ে দিক যারা আছো। ভালো, কারণ তোমাদের নেক্সট উইকে সিটি শুরু হবে, তারপরে ফাইনাল পরীক্ষা মনে হয় তারপরের উইকে শুরু হয়ে যাবে, এরকম একটা ঝামেলা হবে। তো সেই জন্য তোমরা ট্রাই করবে খুব দ্রুত এটা জমা দিয়ে দেওয়ার, ঠিক আছে? শেষ হয়ে গেলে ভালো। আরেকটা কথা বলি, সেটা হলো এই যে এই সেমিস্টারে আমি যেগুলো হোমওয়ার্ক দিব সেই হোমওয়ার্ক গুলো তোমরা নিজ দায়িত্বে করবে, এগুলো কিন্তু অ্যাসাইনমেন্টে থাকবে না। করবে এই কারণে যে তোমরা তোমাদের যখন পরীক্ষাটা নেওয়া হবে, পরীক্ষা কিন্তু আগেও দেখেছো, যদিও আমি গত ট্রাইমেস্টারে প্রবলেম গুলো ছিল অনেক লেংদি, সে কারণে আমি ট্রাই করেছি ক্লাস ওয়ার্কের অঙ্ক বেশি দিয়েছি, হোমওয়ার্ক কম দিয়েছি। আবার আরেকটা কাজ করেছি, যেহেতু আমি ক্লাস ওয়ার্কের অঙ্ক বেশি দিয়েছি সেখানে কিন্তু আমি আবার টাইমের চেয়ে ক্যালকুলেশন বেশি ছিল, এরকম প্রবলেম দিয়েছি যে তোমাদেরকে যথেষ্টই ক্যালকুলেশন করতে হয়েছে। তো এই সেমিস্টারে প্রবলেম ছোট থাকবে, কিন্তু আমি হোমওয়ার্ক দিব, হোমওয়ার্কের অঙ্কগুলো পরীক্ষায় থাকবে। সো উইদিন দ্য টাইম তোমাকে করতে হলে হোমওয়ার্ক গুলো কিন্তু আগে সলভ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, দেখছি আমি একটা একটা ব্যাচ করে দেখছি, যখন তোমাদেরটা দেখে ফেলবো তোমাদেরকে জানিয়ে দিব। আচ্ছা, এবার আমি এখানে তোমাদেরকে দেখি যে দেখাই যে কজ হাইপারবোলিক ফাংশন, সাইন হাইপারবোলিক, আবার শুধু কজ শুধু সাইন, এগুলো কি। এখানে আমরা কজ হাইপারবোলিক, কজ ফাংশন, সাইন ফাংশন, এগুলো কিন্তু এক্সপোনেনশিয়াল ফাংশনের কম্বিনেশন। তো এখানে আমরা দেখছি যে কজ ফাংশনটা হাইপারবোলিক যখন, দেখো এইচ যখন আছে, কজ হাইপারবোলিক এটি, এই ফর্মুলাটা লিখে নাও, কজ হাইপারবোলিক এটি যদি থাকে ই টু দি পাওয়ার এটি প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এটি, তার মানে এক্সপোনেনশিয়ালের পজিটিভ ফর্ম আর এক্সপোনেনশিয়ালের নেগেটিভ ফর্মের এভারেজ ডিভাইডেড বাই 2। সো এই দুটোর হলো এভারেজ কজ হাইপারবোলিক এটি। আবার যখন তুমি এখানে সাইন হাইপারবোলিক এটি পাবে, ডিফারেন্সটা শুধু হবে সাইনের ক্ষেত্রে, সাইন হাইপারবোলিক এটি যখন হবে তখন ডিফারেন্সটা হবে শুধু মাঝে, সাইনটা হয়ে যাবে তখন মাইনাস সাইন। বুঝে গেছে? এই যে দেখো, সাইন হাইপারবোলিক এটি এর ক্ষেত্রে এখানে মাইনাস সাইন ইউজ করেছি, এই যে এই জায়গাটাতে মাইনাস সাইন। সো ফর্মুলা গুলো যদি তোমরা এক জায়গায় লিখো তাহলে তোমাদের মাথায় রাখাটা অসুবিধা হবে। আরেকটা হচ্ছে, শুধু সাইন এটি বা শুধু কজ এটি যদি হয় তাহলে কিন্তু সেটা কমপ্লেক্স ফর্মে আসবে, sin at equal to e to the power iat plus e to the power minus iat divided by 2i, আর cos এর ক্ষেত্রে cos at হবে এখানে প্লাস সাইন। সো চারটা ফর্মুলা তোমরা এক জায়গায় লিখবে, একটা হলো cos hyperbolic at, sin hyperbolic at। তোমাকে কম্পেয়ার করে যেটা মনে রাখতে হবে সেটা হলো সাইন হাইপারবোলিক হোক আর সাইন হোক, মাঝে সাইনটা হলো মাইনাস সাইন, আর কজের ক্ষেত্রে মাঝের সাইন হলো প্লাস সাইন। আর হাইপারবোলিক ফাংশন হলে আই থাকবে না, হাইপারবোলিক না হলে আই থাকবে। ক্লিয়ার হয়েছে কথাটা?
হাইপারবোলিক হলে আই থাকবে না। আর মূল যে সাইন ফাংশন বা কস ফাংশন সেখানে দেখো আই আছে, এখানে আই আছে, এখানে আই আছে। এটা হলো হাইপারবোলিকের সাথে মূল ফাংশনের ডিফারেন্স। আর যদি তোমার সাইন কজের ডিফারেন্স, সাইনের ক্ষেত্রে মাঝে সাইনটা হবে মাইনাস আর কজের ক্ষেত্রে মাঝখানে সাইনটা হবে প্লাস। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটা প্রবলেম সলভ করি, যে কোনো একটা প্রবলেম। ধরো তোমাকে বলা হলো কজ হাইপারবোলিক এটি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম করো। তো কজ হাইপারবোলিক এটি এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করা মানে হচ্ছে আমরা এক্সপোনেনশিয়াল ফাংশনগুলোর ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব। সো হাইপারবোলিকের জায়গায় আমি জাস্ট ফর্মুলাটা লিখে দিলাম, যেভাবে ফর্মুলা ডানে আছে সেভাবে আমি এখানে ফর্মুলা লিখে দিলাম। আরেকটা জিনিস, প্রপার্টিতে যখন আমরা যাব, প্রপার্টিটা একটু পরে দেয়া আছে, সেই ক্ষেত্রে তোমরা দেখবে যে ল্যাপ্লাসের ক্ষেত্রে প্রপার্টি, আমি এখানে একটু প্রপার্টিটা লিখে দিই। ধরো এ একটা কনস্ট্যান্ট, তার সাথে একটা ফাংশন আছে f1t, প্লাস বি একটা কনস্ট্যান্ট, তার সাথে আরেকটা টি এর ফাংশন আছে f2t। তো তোমার যদি এই দুটো ফাংশন কিভাবে যোগ আকারে আছে, এটা কিন্তু লিনিয়ার যোগ বলে। মানে একটা কনস্ট্যান্ট দিয়ে একটা ফাংশনকে গুণ প্লাস আরেকটা কনস্ট্যান্ট দিয়ে আরেকটা ফাংশনকে গুণ, এই ধরনের কম্বিনেশনকে লিনিয়ার কম্বিনেশন বলে। কনস্ট্যান্টের সাথে ফাংশনের গুণ প্লাস কনস্ট্যান্টের সাথে ফাংশনের গুণ, এরকম লিনিয়ার কম্বিনেশন বা লিনিয়ার একটা যোগের যে ফাংশন, তার পুরোটা কিন্তু থার্ড ব্র্যাকেট দেয়া হয়েছে, পুরোটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম যদি করো তাহলে তুমি যে কাজটা করতে পারো সেটা হলো কনস্ট্যান্টটাকে বাইরে রেখে দিবে, এ কে বাইরে রেখে দিবে, এল অফ প্রথম ফাংশনের লিনিয়ার ট্রান্সফরমেশন, তারপরে এটা শেষ করে প্লাস সাইন দিয়ে আবার বি এটা দিবে এল অফ সেকেন্ড ফাংশনের লিনিয়ার ট্রান্সফরমেশন f2t। বোঝা গেছে? এভাবে এটাকে বলা হয় লিনিয়ারিটি প্রপার্টি। তার মানে লিনিয়ারিটি প্রপার্টিতে আমরা যে কথাটা মাথায় রাখবো সেটা হচ্ছে দুটো ফাংশনের মাঝখানে যদি প্লাস বা মাইনাস থাকে, ফাংশন দুটোর আলাদা করে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করা যায়। কি বলেছি? দুটো ফাংশনের মাঝে যদি প্লাস বা মাইনাস থাকে, তাদের সেই যোগফল বা বিয়োগফলের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন ইকুয়াল টু হলো তাদের ইন্ডিভিজুয়ালের ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের যোগ বা বিয়োগ। এই কথাটা কি ক্লিয়ার? ল্যাপ্লাস, হ্যাঁ, ল্যাপ্লাস নিয়ে আলাদাভাবে যোগ করলে যা হবে, যোগ করে নিয়ে ল্যাপ্লাস নিলে তা হবে। আরেকটা হচ্ছে যদি কোনো কনস্ট্যান্ট দিয়ে একটা ফাংশনকে গুণ থাকে, তাহলে কনস্ট্যান্ট দিয়ে ফাংশনকে গুণ করে নিয়ে ল্যাপ্লাস করলে যা পাবে, ফাংশনটা ল্যাপ্লাস করে ওই কনস্ট্যান্ট দিয়ে গুণ করলে তা পাবে। সো এটা এল এর ভেতরে থাকলেও যা হবে, এটা এল এর বাইরে থাকলেও তাই হবে। এটাকে বলা হয় লিনিয়ারিটি প্রপার্টি। প্রপার্টিটার নাম হলো লিনিয়ারিটি প্রপার্টি। আর আইটিওয়াই লিনিয়ারিটি প্রপার্টি। তো এই লিনিয়ারিটি প্রপার্টি যদি আমরা ইউজ করি, তাহলে এখানে তাকাও, হাফটা কি? আমি যদি বলি 2 দিয়ে ভাগ আছে অথবা হাফ দিয়ে গুণ আছে, সেটা বলতে পারি না? হাফ দিয়ে গুণ আছে, তাহলে হাফটা আমি বাইরে নিয়ে আসলাম। আবার মাঝখানে প্লাস থাকলে আমি বলেছি যোগ করে ল্যাপ্লাস করা আর আলাদাভাবে ল্যাপ্লাস করা সেম। তার মানে আমি প্রথম ফাংশনটাকে আলাদাভাবে ল্যাপ্লাস করব প্লাস সেকেন্ড ফাংশনটাকে আলাদা করে ল্যাপ্লাস করব। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো 3 নাম্বার যে প্রপার্টিটা ছিল, সেই প্রপার্টিটা ছিল এল অফ ই টু দি পাওয়ার এটি। এল অফ ই টু দি পাওয়ার এটি করে আমরা কত পেয়েছিলাম? 1/s মাইনাস a পেয়েছি। কি পেয়েছি? s মাইনাস a, এই এটা s থেকে এই এটাকে মাইনাস, তাহলে এল অফ ই টু দি পাওয়ার এটি তো 1/s মাইনাস a হবে। আর ই টু দি পাওয়ার মাইনাস এটি কি হবে? জেনারেল ফর্মুলা হলো s মাইনাস a। এখন a এর জায়গায় তোমার এই সাইডটাতে আছে মাইনাস a, সো এর জায়গায় যদি তুমি মাইনাস a বসাও, মাইনাস এ কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। বুঝতে পেরেছো?
আচ্ছা, তাহলে আমরা কিন্তু এখন ইন্টিগ্রেশন করি নাই, এখন কিন্তু আমরা একটা রেজাল্টকে ইউজ করেছি। এই রেজাল্টটা যখন বের করেছিলাম তখন কিন্তু আমরা ইন্টিগ্রেশন করেছি। তোমরা যদি একটু উপরের দিকে যাও তাহলে দেখবে আমি কিন্তু এখানে ইন্টিগ্রেশন করে এই রেজাল্টটাতে এসেছি। এই যে এখানে কিন্তু ইন্টিগ্রেশন করেছি, ইন্টিগ্রেশন করে নিয়ে কিন্তু আমি এই রেজাল্টটা পেয়েছি। এখন আমি যখন রেজাল্ট কিছু পেয়ে যাব তখন আমার কাছে হাতে যদি কিছু রেজাল্ট থাকে আমি অবশ্যই সেই রেজাল্টগুলোকে ইউজ করে কিন্তু আমি ফার্দার রেজাল্ট বের করতে পারবো। কাজে আমি যখন কস হাইপারবোলিক সাইন হাইপারবোলিককে ক্যালকুলেট করেছি তখন আমি এটা ডিরেক্ট তোমাকে এখন এখানে বলিনি। আমি যদি বলি ক্যালকুলেট দিস ওয়ান বাই ইউজিং ফান্ডামেন্টাল থিওরি অর বাই ইউজিং ডেফিনেশন, তাহলে কিন্তু তোমাকে ক্যালকুলেশন করে দেখাতে হবে। বুঝতে পেরেছো? আমি একটু আগে 3 নম্বরে যেভাবে এল অফ এটি ই টু দি পাওয়ার এটি বের করেছি সেভাবে এল অফ ই টু দি পাওয়ার এটি বের করে নিতে হবে। তারপর তুমি সিমিলারলি দিয়ে এল অফ ই টু দি পাওয়ার মাইনাস এটি বলবে, সেখানে এর জায়গায় মাইনাস এ বসালে এটা পেয়ে যাবে। দুটোই বের করতে হবে না, একটা বের করবে, করে সিমিলারলি বলবে। যদি তোমাকে বলা হয় ক্যালকুলেট এল অফ কস হাইপারবোলিক এটি বাই ইউজিং ফান্ডামেন্টাল প্রপার্টি, আর সেটা যদি না বলা হয় তাহলে তুমি অবশ্যই সরাসরি ফর্মুলাটাকে আগে যে রেজাল্ট আছে এস্টাবলিশ যে রেজাল্ট আছে সেই রেজাল্টটাকে ইউজ করতে পারো। তো আমরা এখানে এস্টাবলিশ রেজাল্টটাকে ইউজ করেছি। এরপরে আমরা জাস্ট এটাকে সিম্পলিফাই করব, যতটুকু সিম্পলিফাই করে স্ট্যান্ডার্ড ফর্মে লেখা যায় সেই সিম্পলিফিকেশনটুকু করেছি। নিচে আমরা এলসিএম করেছি, লসাগু করেছি, করে আমরা এই রেজাল্টটা পেলাম। এখন কিন্তু আমরা মনে রাখবো যে cos হাইপারবোলিক এটি এর যে রেজাল্ট হলো সেটা হলো s বাই s স্কয়ার মাইনাস a স্কয়ার। এখন তোমরা আমাকে বলো যদি cos হাইপারবোলিক এটি এর পরিবর্তে আমি এখন এখানে sin হাইপারবোলিক এটি লিখি তাহলে কোথায় কোথায় চেঞ্জ আসবে? ম্যাম প্লাসের জায়গায় মাইনাস হবে। হ্যাঁ, প্লাসের জায়গায় মাইনাস, এই প্লাসটা হবে মাইনাস, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে। সেই ক্ষেত্রে দেখো চেঞ্জটা কি হবে, তোমার তখন এটা হয়ে যাবে মাইনাস আর এটা হয়ে যাবে প্লাস, তাহলে কাটাকাটি চলে যাবে, এস উপরে কে থাকবে? এ, এটা হয়ে যাবে এ। তার মানে সাইন হাইপারবোলিকে উপরে থাকবে এস, কস হাইপারবোলিকে উপরে থাকবে এ। ঠিক আছে? আর নিচে হলো এস স্কয়ার মাইনাস এ স্কয়ার। সাইন হাইপারবোলিককে যদি তুমি ল্যাপ্লাস করো তাহলে উপরে থাকবে এ, নিচে থাকবে এস স্কয়ার মাইনাস এ স্কয়ার, আর কস হাইপারবোলিককে উপরে থাকবে এস, নিচে থাকবে এস স্কয়ার মাইনাস এ স্কয়ার। আবার যদি তুমি শুধু কস হাইপারবোলিক না শুধু কস এটি করো তাহলে এখানে আই আসবে, এখানে আই আসবে, এখানে 2i আসবে। সেক্ষেত্রে তোমার রেজাল্ট যেটা হবে উপরে এসি থাকবে, নিচে হয়ে যাবে প্লাস, কারণ আই স্কয়ার এ স্কয়ার মাইনাস আই স্কয়ার এ স্কয়ার হলে আই স্কয়ার এর মান -1 না, সেই ক্ষেত্রে এটা হয়ে যাবে প্লাস। তাহলে তোমরা আনসারেও কিন্তু একটা মিল পাচ্ছ। আনসারে যে মিলটা পাচ্ছ সেটা কি পাচ্ছ? যদি cos হাইপারবোলিক ফাংশনকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করা হয় তাহলে s বাই s স্কয়ার মাইনাস a স্কয়ার, যদি sin হাইপারবোলিক এটিকে মাইনাস করা হয় তাহলে s বাই s স্কয়ার প্লাস a বাই s স্কয়ার মাইনাস a স্কয়ার, a বাই s স্কয়ার মাইনাস a স্কয়ার। যদি cos এটিকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করা হয় তাহলে s বাই ঠিকই থাকবে কিন্তু এটা হয়ে যাবে প্লাস শুধু cos এর ক্ষেত্রে, আর শুধু sin এর ক্ষেত্রে এটা কি হবে? নিচে s স্কয়ার প্লাস a স্কয়ারই হবে, তাই না? তাহলে হাইপারবোলিক আর মূল ফাংশনের মধ্যে তফাৎ হলো হাইপারবোলিকের নিচে মাইনাস থাকবে, মূল ফাংশনের নিচে প্লাস থাকবে। হাইপারবোলিক আর মূল ফাংশনের সাথে তফাৎটা কি? হাইপারবোলিক ফাংশন হলে নিচে হবে মাইনাস আর মূল ফাংশন হলে নিচে হবে প্লাস। আর সাইন কজ এর ক্ষেত্রে তফাৎ হলো কজ এর ক্ষেত্রে উপরে আসবে এস, সাইন এর ক্ষেত্রে উপরে আসবে এ। ঠিক আছে? তাহলে এই চারটা রেজাল্ট আমরা কিন্তু মাথায় রাখবো, কারণ তোমরা দেখতে পাচ্ছ যে এই রেজাল্ট গুলো কিন্তু আমরা পরবর্তীতে আবার ইউজ করছি, যখনই প্রয়োজন হচ্ছে আমরা কিন্তু ইউজ করছি, এবং যখন আমরা রিভার্স করব সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইউজ করব। এখানে দেখতে পাচ্ছ হাইপারবোলিক ফাংশন পেলাম a বাই s স্কয়ার মাইনাস a স্কয়ার। আমি উপরে যেখানে ফর্মুলা লেখা আছে সেখানেই চলে যাই, সেখানে গেলে তোমাদেরকে একসাথে আমি সবগুলো দেখাতে পারছি। এই যে দেখো এখানে প্রুফ যখন আমরা করছি
তখন এখানে cos হাইপারবোলিকের ক্ষেত্রে আমরা s বাই পেলাম, নিচে কিন্তু মাইনাস। নিচে sin হাইপারবোলিকের ক্ষেত্রে নিচে সেম, হাইপারবোলিক মানে নিচে মাইনাস, আর cos এর ক্ষেত্রে উপরে s, sin এর ক্ষেত্রে উপরে এই যে cos এর ক্ষেত্রে উপরে s, sin এর ক্ষেত্রে হলো উপরে। এই হলো sin cos এর তফাৎ, আর হাইপারবোলিকের তফাৎটা হলো নিচে। আবার sin cos এ দেখো এখানেও সেম, এখানে cos পেলে cos বলে কিন্তু এখানে s আসলো, আর sin বলে কিন্তু এখানে a আসলো। তো আমি ব্লুটা দিয়ে sin cos এর ডিফারেন্সটা বোঝালাম, আর রেড যেটা আছে সেই রেডটা দিয়ে আমি বুঝালাম কার ডিফারেন্স, হাইপারবোলিক আর মূল ফাংশনের। হাইপারবোলিকের ক্ষেত্রে মাইনাস সাইন আর মূল ফাংশনের ক্ষেত্রে প্লাস সাইন। বুঝে গেছে ডিফারেন্সটা? তো বাকি যে তিনটা প্রুফ আছে সেই তিনটা প্রুফ তোমরা ট্রাই করবে, ফান্ডামেন্টাল যে প্রপার্টি, দ্যাট মিন্স ফর্মুলাটাকে ইউজ করা বা ডেফিনিশনটাকে ইউজ করে ক্যালকুলেট করা। এখন আমরা একটা পিসওয়াইজ ডিফাইন্ড ফাংশনকে কিভাবে পিসওয়াইজ ডিফাইন্ড ফাংশনের জন্য কিভাবে, এতক্ষণ কিন্তু আমাদের যে এফটিটা ছিল সেটা ছিল সিঙ্গেল ভ্যালুড ফাংশন, মানে এফটি এর একটা মান ছিল, যেমন এফ অফ টি সমান sin at, এফ অফ টি সমান টি টু দি পাওয়ার n, এফ অফ টি সমান ই টু দি পাওয়ার at, সিঙ্গেল ভ্যালুড ফাংশন ছিল। কিন্তু এখন আমরা একটা সলভ করতে চাচ্ছি, সে ফাংশনটা হলো অবশ্যই একটা পিসওয়াইজ ডিফাইন্ড ফাংশন। পিসওয়াইজ ডিফাইন্ড ফাংশন হচ্ছে সেই ফাংশনটার দুটো মান থাকবে এক একটা ইন্টারভ্যালে, যেমন 0 থেকে k এর মধ্যে ফাংশনটা হবে t বাই k, আর t ইজ গ্রেটার দেন k, তার মানে k থেকে ইনফিনিটির মধ্যে হবে 1। তার মানে ft এর দুটো মান, একটা হলো 0 থেকে k, এইটুকুর মধ্যে সেটা t বাই k থাকবে, আর k যখন টিটা যখন k এর চেয়ে বড় হবে, তার মানে বড় হবে কতটুকু, k থেকে ইনফাইনাইট পর্যন্ত, তখন মানটা হবে 1। তো এই ধরনের ফাংশনকে কিভাবে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে হয়, এখানে কিন্তু k হচ্ছে একটা কনস্ট্যান্ট টার্ম, কনস্ট্যান্ট। হ্যাঁ, এখন দেখো আমরা প্রথমে ft টা লিখলাম, এখানে কিন্তু এল হবে, এল অফ ft লিখেছি, শুধু ft লিখে নাই, এল অফ ft, কারণ এল না হলে তো আর এই ফর্মুলাটা আসার কথা না। তো আমি তোমাদেরকে বলবো এই লাইনটা তোমরা লিখে নাও, এখানে এল অফ ft যখন তোমরা দিবে তখন প্রথমে তুমি এল অফ ft দিয়ে একদম জেনারেল ফর্মুলাটা লিখে দিবে। জেনারেল ফর্মুলাটা লিখলে সব সময় একই জিনিস হবে, তারপর ডিফারেন্সটা বোঝা যাবে কোথায় কি লিখছো। সো এটা হলো 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস st, এখানে একটা মাইনাস আছে, মাইনাস st ft dt। এটা হলো প্রথমে তোমরা লিখবে উইনো বলে, উইনো বলে এই কথাটা লিখে নিবে। এখানে সলিউশন লিখে লিখবে উইনো, কারণ আমরা ডেফিনিশন থেকে জানি উইনো যদি বলা হয় উইনো কোত্থেকে, উইনো ফ্রম ডেফিনিশন। We know from definition L of ft equal to 0 to infinity e to the power minus st ft dt, এটা আমরা লিখলাম। এখন আমাদের যে ft টা আছে সেই ft এর তো দুটো পোরশন, তো ft এর যদি দুটো ভাগ হয় তাহলে আমাদের এই ফর্মুলাতে ft এর মান আমরা বসাবো। এখন প্রথম মানটা যখন বসাবো t বাই k, এখানে দেখতে পাচ্ছ এই যে e to the power minus st আছে, এখানে ft এর জায়গায় কত বসিয়েছি, t বাই k। t বাই k যখন বসাবো তখন লিমিট তো 0 টু ইনফিনিটি হবে না, লিমিট কত হবে, 0 টু k। সো লিমিট লিখলাম 0 টু k, ft এর জায়গায় লিখলাম t বাই k, প্লাস সাইন দিব। এবার ft এর কত লিখব, 1 লিখলাম, 1 আর e টু দি পাওয়ার মাইনাস st আছে। এখন লিমিট কত হবে, k থেকে ইনফিনিটি, t ইজ গ্রেটার দেন k, k এর চেয়ে বড়, বড়র শেষ কোথায়, ইনফিনিটি, সো k টু ইনফিনিটি। বুঝতে পেরেছো? তাহলে আমাদের লিমিটটা হয়ে গেল t বাই k হলো 0 থেকে k এর মধ্যে, আর 1 হলো k থেকে ইনফিনিটির মধ্যে। এভাবে করে কিন্তু আমরা পেয়ে গেলাম। এটা অবশ্যই l হবে, এছাড়া এই ফর্মুলাটা ইউজ করা যায় না। তো এটা আমরা লিখলাম। এরপরে যেহেতু k হলো কনস্ট্যান্ট, তার মানে 1 বাই k টাকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসলাম। এই 1 বাই k থাকলো t ইনটু e টু দি পাওয়ার মাইনাস st dt, এটা থাকলো। ঠিক আছে, তোমরা এখানে কিন্তু লিখবে এই লাইনটা যে লিখেছে
এই লাইনটা কিন্তু একটা বা দুটো স্টেপ পরের লাইন লিখেছে। সো আমরা ক্যালকুলেশন গুলো করব। আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি এই লাইনটার পরে তুমি এই লাইনটা লিখবে। তোমাকে লিখতে হবে 1/k, 1/k টা নিয়ে নিয়েছো। তারপরে তোমার কি আছে, ইন্টিগ্রেশনে আছে 0 থেকে k। অন্য জায়গায় লিখে, একটু ক্লিয়ার জায়গায়, এটার পরিবর্তে আচ্ছা, এটার পরিবর্তে লিখবো, কোথায় লেখা যায়, এখানে লিখি। একটু আমার বড় জায়গা দরকার। এই এখানে আমি 1/k এটা কমন নিলাম, তারপরে কি দিলাম, 0 থেকে কি k, এরপরে k থাকবে, কাকে ইন্টিগ্রেট করব বলো তো, t into e to the power minus st dt, ঠিক আছে, প্লাস এবার গতদিনই আমরা এই ইন্টিগ্রেশনটা করেছিলাম, 1 দিয়ে e to the power minus st কে গুণ করলে তো e to the power minus st হবে। e to the power minus st এর ইন্টিগ্রেশন t এর সাপেক্ষে কত হবে, t এর সাপেক্ষে মার্জিয়া, e to the power minus st এর ইন্টিগ্রেশন t এর সাপেক্ষে কি হবে, e এর পাওয়ার হিসেবে যা থাকে সেটাই তো উপরে থাকবে, আর নিচে কত দিয়ে ভাগ হবে, n দিয়ে। m টা কত, এখানে m তো নাই, m এর জায়গায় কি আছে, কি আছে ম্যাম? নো, মাইনাস s আছে, e to the power minus st, mx যদি আমি চিন্তা করি t এর জায়গায় x, কারণ আমি t এর সাপেক্ষে করছি, আর m এর জায়গায় আছে মাইনাস s, সো মাইনাস s দিয়ে ভাগ হবে। গতকালকেও তো এটা নিয়ে অনেক কথা হলো, ঠিক আছে। এটার কারণ হচ্ছে যে তোমরা হাতে কলমে করছো না, এই জন্য ক্যালকুলেশন করতে হবে। এটার লিমিট কিন্তু k থেকে ইনফিনিটি, ঠিক আছে। এই লাইনটা আমি লিখলাম। এখন আমি জানি যে আপার লিমিটে যখন e টু দি পাওয়ার t এর মান যখন ইনফিনিটি বসাবো, e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি হবে, e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটির মান কিন্তু 0। আর লোয়ার লিমিট হলো k, কাকে বসাবো, এই লিমিটটা কার জন্য, কার সাপেক্ষে ইন্টিগ্রেট করছো তার জন্য, কার জন্য, t এর জন্য। ইন্টিগ্রেট dt মানে t এর সাপেক্ষে ইন্টিগ্রেশন হচ্ছে, সো এটা t এর মান বসাবে। সো প্রথমে আমি t এর মান ইনফিনিটি বসালে মাইনাস s ইনটু ইনফিনিটি মানে মাইনাস ইনফিনিটি, e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটির মান 0। এরপরে t এর ভ্যালু আমি k বসাবো, তার মানে 0 মাইনাস মাইনাস দিয়ে আমি এখানে পাবো k এর মান, যদি বসাই মাইনাস s কে পাবো। তো আমি যে মাইনাস পাবো সেই মাইনাস আর এই মাইনাস এর প্লাস, সো আমি এখানে পাবো e টু দি পাওয়ার মাইনাস sk বাই s, এই যে এই টার্মটা পাবো, ঠিক আছে, এবং সেটা প্লাস আকারে আসছে যেহেতু আমি প্রথম অংশটা 0 পাবো। আচ্ছা, তো এখানে আমি পরের যেটা আছে, এই যে এই ইন্টিগ্রেশনটা, এই যে ইন্টিগ্রেশনটা আছে, এই ইন্টিগ্রেশনটাকে কিন্তু আমার u ইনটু v মেথডে ক্যালকুলেট করতে হবে। এখানে t টা হলো u, e টু দি পাওয়ার মাইনাস st হলো v। u v এর ফর্মুলা জানো ইন্টিগ্রেশনের ক্ষেত্রে, মিডের আগে তো করা হয়েছে, বলো দেখি কি u v এর ফর্মুলা, থাকবে ইন্টিগ্রেশন অফ v dx মাইনাস ইন্টিগ্রেশন করব, কাকে ইন্টিগ্রেশন করব, প্রথমটার ডেরিভেটিভকে, u এর ডেরিভেটিভকে আর v এর ইন্টিগ্রেশনকে, এই দুটোর গুণফলকে আবারও ইন্টিগ্রেশন করব। তো আমাদের এখানে এখন u টা হলো t আর v টা হলো e টু দি পাওয়ার মাইনাস st। তাহলে তোমাকে কি করতে হবে, যখন তুমি ইন্টিগ্রেশনটা করবে তখন তুমি কাকে রেখে দিবে, u কে, তার মানে এখানে কাকে রাখবে, t কে, এই যে t রাখলে ইন্টিগ্রেশন কাকে করবে, এই লাইনটা কি তোমরা লিখেছো, এই লাইনটা লিখে নিয়েছো, আচ্ছা।
এই লাইনটা যদি লিখো, এই লাইনের পরের লাইন লিখো, ইন্টিগ্রেশনের ফর্মুলা আমি লিখছি। এখানে কিন্তু তোমাকে মনে রাখতে হবে টিটা তুমি ইউ হিসেবে পাচ্ছ আর ই টু দি পাওয়ার মাইনাস এস টিটা তুমি ভি হিসেবে পাচ্ছ। এখন তুমি যে কাজটা করবে নেক্সট স্টেপে, সেটা হলো তুমি ইউ কে রেখে দিবে, ভি কে ইন্টিগ্রেট করবে। এটার ইন্টিগ্রেশন কত বলো দেখি? মাইনাস এস, ঠিক আছে? এই হ্যাঁ, ইউ কে রাখলাম, ভি কে ইন্টিগ্রেট করলাম, তারপরে কি করলাম, মাইনাস দিয়ে ইন্টিগ্রেট করলাম। কাকে ইন্টিগ্রেট করলাম? ইউ এর ডেরিভেটিভ ডিডি টি অফ টি। ডিডি টি অফ টি মানে কত? হ্যাঁ, ডিডি টি অফ টি করলে কত পাবো রেজাল্টটা? এটা তো অবশ্যই ইউ, টিটা ইউ, 1 পাবো, 1 পাবো। আর আমরা বলেছি ইন্টিগ্রেট করব প্রথম ফাংশনের ডেরিভেটিভ আর সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশনকে। সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশনটা তো আমরা এখানে দেখলামই এটা, তাহলে এটা সরাসরি লিখে দিতে পারি না? এই তারপরে হলো ডিটি, তার মানে আমরা আরো একবার ইন্টিগ্রেট করব কাকে? প্রথম ফাংশনের ডেরিভেটিভ এবং সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশনের গুণফলকে। আমাদের প্রথম ফাংশনের ডেরিভেটিভ হয়ে গেছে 1, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন পেলাম এটা, এটাকে আরো একবার ইন্টিগ্রেট করব। সামনে যে মাইনাস সাইন আছে, এই মাইনাস সাইন মিলে হয়ে যাবে প্লাস সাইন। তাহলে তোমরা এখানে দেখো, এই যে আমি যে লাইনটা লিখেছি সেই লাইনটাই এখানে লেখা আছে কিনা? আছে, এটা আছে। মাইনাস এই যে এখানে 1টা লিখে নেয়, ডিডিটি লিখলে ডিডিটি অফ টি হলে সেটা 1 হয়ে যায়। এই যে এটা এটুকু 1 হয়ে যায় বলে ওরা লিখে নেয়, কিন্তু আমি বলবো যে তোমরা এইভাবে দেখাবে ডিডিটি অফ টি, তারপরের লাইনে দেখাবে 1, ঠিক আছে? তারপরে ই টু দি পাওয়ার মাইনাস এস টি বাই মাইনাস এস, এই যে এটা পেলাম, তারপরে হলো ডিটি। সো তুমি এখানে এখন আমি বলবো যে লিমিটটা তোমরা এভাবে করে আলাদা আলাদা হবে না, তাহলে কনফিউজড হয়ে যাবে যে কখন কোন লিমিট। একেবারে ফাইনালে গিয়ে থার্ড ব্র্যাকেটের বাইরে 0 থেকে কে লিখে রাখো, তাহলে পরে একবারে বসাতে তুমি পারবে। তো এরপরে এখানে তো লিমিট বসিয়ে দিয়েছে, এখানে লিমিট বসালে কি পেয়েছে এখানে দেখো, এটার ক্ষেত্রে এটা এইটুকু লিমিট বসিয়ে 0 মাইনাস 0 মাইনাস, সেই মাইনাসটা এই মাইনাসের সাথে মিলে প্লাস হয়ে গিয়েছে, ঠিক আছে? আর ই টু দি পাওয়ার মাইনাস কে এস বাই এস আছে। তো আমরা এরপরে এই ইন্টিগ্রেশনটার ভেতরে কি পাচ্ছি, ওরা কিন্তু এখানে 0 টু কে বসিয়ে দিয়েছে ইন্টিগ্রেশনে, এই জায়গাতে 0 থেকে কে এই লিমিটটা বসিয়ে দিয়েছে, বসিয়ে যে এটা লিখেছে। আমি বলবো যে এখান থেকে আমার এই ইন্টিগ্রেশন শেষ হওয়ার পরেও আমি 0 থেকে কে বসাতে পারি। আচ্ছা, এখন এখানে একটু আমরা দেখে নিই, এটা আমি ক্যালকুলেশন দেখাচ্ছি, তার আগে দেখে নিই এবার এই ইন্টিগ্রেশনটা কি হবে। এখানে মাইনাসে মাইনাসে তো প্লাস হয়ে যাবে, হয়ে 1/s থাকবে, তাই না? আবার যখন এটাকে ইন্টিগ্রেট করবে তখন কি হবে, নিচে আরেকটা মাইনাস এস আসবে না? হ্যাঁ, মাইনাসে মাইনাসে প্লাস আর বাইরের মাইনাসে মাইনাস, তার মানে আলটিমেটলি মাইনাসই থাকবে, 3টা মাইনাস কিন্তু। আর এস আর এস গুণ হয়ে এস স্কয়ার হবে, দেখেছো? লিমিট হলো 0 থেকে কে। এবার আমরা দেখি প্রথমটাতে যখন লিমিট 0 থেকে কে বসিয়েছি তখন আমরা কি পেয়েছি। টি এর জায়গায় কে বসালে, এখানে কে বসাও, এখানে কে বসাও, কি পাবে? কে ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কে এস বাই মাইনাস, শুধু টি এর জায়গায় কে বসাবে, বসালে এটাই তো পাবে। প্রথম অংশে এখানে যদি টি এর জায়গায় কে বসাও তাহলে এটা পাবে কিনা? এই টি এর জায়গায় এই কে, এই টি এর জায়গায় এই কে, আর কোথাও চেঞ্জ আছে? আচ্ছা, তারপরে 0 কোথায় বসালাম, 0 কোথায় গেল? 0টা আসলে 0 হয়ে গেল, কিভাবে 0 হলো? টি এর মান যখন 0 বসালাম, এই টি এর মান যখন 0 বসালাম, 0 ইনটু যাই হোক না কেন সেটা তো আলটিমেটলি 0ই, বোঝা গেছে? তো এটা 0 হয়ে গেল। এখন যেটা আছে এই অংশে আবারও বসাবো 0 থেকে কে, আবারও এখানে যখন কে বসাবো টি এর জায়গায় তখন ই টু দি পাওয়ার মাইনাস এস কে বাই মাইনাস এস
এখানে তো আমরা আসলে এই লাইনটা পেয়েছিলাম, এখানে এসে মান বসাচ্ছি, এখানে এখানে মান বসাচ্ছি, এখানে t এর জায়গায় k বসালাম, তার মানে e টু দি পাওয়ার মাইনাস sk বাই s স্কয়ার পেলাম। তারপরে আমরা কি করব, জিরো বসাবো। কোথায় জিরো বসাবো? t এর জায়গায়। এই এইটা, হ্যাঁ, লোয়ার লিমিট, তার মানে এটাকে আমরা এভাবে লিখবো e টু দি পাওয়ার মাইনাস sk, t এর জায়গায় আমি k বসালাম, ডিভাইডেড বাই s স্কয়ার। তারপরে মাইনাস দিব e টু দি পাওয়ার s ইনটু 0, মানে e টু দি পাওয়ার 0 হয়ে গেল, ডিভাইডেড বাই s স্কয়ার। এই এটা লিখলাম, তার আগে একটা মাইনাস সাইন কিন্তু আছে। এখন তোমরা দেখো, যখন আমি মাইনাস দিয়ে গুণ করলাম, এই যে e টু দি পাওয়ার মাইনাস sk বাই s স্কয়ার আসলো, আর এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে গেল, e টু দি পাওয়ার 0 সমান হলো 1, 1 বাই s স্কয়ার হলো। বুঝে গেছে? আর এটা তো আগের অংশ আছে, এই যে এখানে মান বসালাম সেটাই। এই সো আমরা এটুকু পেয়ে গেলাম, এবং পুরোটাতে এখন আর কোথাও কিন্তু কি নেই, টি নেই, টি এর মান। এবার 1 বাই কে দিয়ে গুণ করে দিব, 1 বাই কে দিয়ে গুণ করার পরে কোনো টার্ম যদি কাটাকাটি যায় সেটা কাটাকাটি করব। তারপরে আমরা এখান থেকে, এখানে আমার মনে হয় কোনো একটা টার্ম কাটাকাটি যাচ্ছে, আমরা কি এস কে, এই টার্মটা কাটাকাটি যাচ্ছে, এটা আর এটা এস দিয়ে যেটা ভাগ সেটা কাটাকাটি গেল। এরপরে আমরা 1 বাই কে, 1 বাই কে, 1 বাই এস স্কয়ার, 1 বাই এস স্কয়ার পেলাম, তার মানে 1 বাই কে এস স্কয়ার আমরা কমন নিলাম, 1 বাই কে এস স্কয়ার এখান থেকে কমন নিলে আর এখানে 1 থাকে প্লাসে, আর এটার আগে মাইনাস সাইন আছে, এখানে মাইনাসে কি থাকে, ই টু দি পাওয়ার মাইনাস কে এস স্কয়ার যদি আমরা কমন নিই। এই সো আমরা এটাকে কিন্তু 1 মাইনাসও লিখতে পারি, 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ks, এভাবে করে আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম। তাহলে এই পুরো ল্যাপ্লাস ট্রান্সফরমেশন জুড়ে তোমাদের যে দুটো গতদিনও বলেছি, যে দুটো ফর্মুলা মনে রাখতে হবে, সেটা হচ্ছে ই টু দি পাওয়ার mx dx। তোমরা কম্পেয়ার করবে, যদি mt থাকে, যদি st থাকে, যদি মাইনাস st থাকে, তার মানে x এর জায়গায় t বসাবে, m এর জায়গায় যেটা আছে সেটা বসাবে, এই ফর্মুলাটাকে ইউজ করবে। আরেকটা ফর্মুলা হলো uv dx, এই দুটো ফর্মুলা তোমরা ইউজ করবে। ঠিক আছে? এই দুটোর বাইরে কিন্তু আর কোনো ফর্মুলা নেই, তো এই দুটো ফর্মুলাকে ভালো করে কম্পেয়ার করার চেষ্টা করবে মূল ফাংশনের সাথে, বা যে ইন্টিগ্রেশনটা দেয়া থাকবে তার সাথে, তাহলে তোমরা এটা করতে পারবে। আর এরপরে এই কোশ্চেনটা দেখো, এটা তোমরা নিজেরা করবে। এই কোশ্চেনটাতে বলেছে ফ্রম দ্য ফার্স্ট প্রিন্সিপাল, ওই যে আমি যেটা বললাম, যে তোমাকে যদি বলা হয় ফ্রম দ্য ডেফিনিশন, ফ্রম দ্য ফান্ডামেন্টাল থিওরাম, অর ফ্রম দ্য ফার্স্ট প্রিন্সিপাল, তার মানে ওই যে ফর্মুলা 0 টু ইনফিনিটি টু দি পাওয়ার মাইনাস st ft dt, সেটা ইউজ করে। এটা বলেছে এই কারণে যে এটার কিন্তু আমরা সরাসরিও বের করতে পারি। কেমন সরাসরি, আমি একটু এখানে দেখিয়ে দিই। তোমাকে বললো l of 1 plus cos 2t ক্যালকুলেট করো, শুধু বললো ফাইন্ড দ্য ভ্যালু ফর l of 1 plus cos 2t। তুমি কি করবে, এটা ইকুয়াল টু লিখবে l of 1 plus l of cos 2t। পাশে কিন্তু সাইড নোট তোমাকে দিতে হবে, কেন তুমি এটা লিখছো, কেন বলো তো? এটা তুমি লিখছো কারণ লিনিয়ারিটি প্রপার্টি বলেছে মাঝে যোগ থাকলে আলাদা করে ল্যাপ্লাস নেওয়া যায়, তো তুমি পাশে লিখে দিবে বাই ইউজিং লিনিয়ারিটি প্রপার্টি। ঠিক আছে? তারপরে l of 1 সমান আমরা পেয়েছি 1 বাই s, সেটা বসিয়ে দিলাম। l of cos 2t, cos 2t এর ক্ষেত্রে নিচে, cos এর ক্ষেত্রে উপরে কি থাকে, s, উপরে কি থাকে, s। আর মূল ফাংশন যখন হয়, এটা কিন্তু হাইপারবোলিক ফাংশন না, মূল ফাংশন যখন হয় তখন মাঝখানে আসে প্লাস সাইন, s স্কয়ার প্লাস a স্কয়ার। এখানে a এর জায়গায় কত আছে, 2 স্কয়ার, এখানে 2 স্কয়ার, হ্যাঁ 2 স্কয়ার। তো হয়ে গেল আমার ক্যালকুলেশন, আমি পেয়ে গেলাম s বাই s স্কয়ার প্লাস 4। তো আমি কিন্তু এখানেই অ্যানসারটা ডিক্লেয়ার করে দিতে পারছি, আমার অঙ্কটা কিন্তু হয়ে গেছে। যদি কোশ্চেনে কিছু বলার না থাকে, আমি অবশ্যই রেজাল্ট ইউজ করে করে আমি এভাবে করে অ্যানসারটা পেয়ে গেলাম। কিন্তু যখন আমাকে বলল যে ফান্ডামেন্টাল প্রপার্টিটা ইউজ করো, তখন তুমি কিন্তু ওই যে
ক্যালকুলেশনটা ইন্টিগ্রেশনের যে ফর্মুলা আছে সেই ফর্মুলাটাকে ইউজ করে ক্যালকুলেশন করে দেখাতে হবে। তো এটা তোমরা করবে এবং 1/s + s/s² + 4 এর যে ক্যালকুলেশন সেই ক্যালকুলেশন এখান থেকে দেখো 2 যদি তুমি কমন নাও তাহলে কি হয়, 2 ক্যান্সেল হয়ে যায়, 1/s + s/s² + 4 এটাই তো আমরা পেয়েছি নাকি। তো কোশ্চেনটা বুঝে অ্যান্সার করবে। এখন আমরা নেক্সট হচ্ছে প্রপার্টি গুলো। এখানে দেখো এই প্রপার্টিটা কিন্তু আমরা প্রথম যে প্রপার্টি আছে এটা কিন্তু আমরা অলরেডি করেছি এবং এটার পাশে এখানে লেখা নেই, এটার পাশে লিখে রাখো যে এটা হলো একটা লিনিয়ারিটি প্রপার্টি। এটা হলো লিনিয়ারিটি প্রপার্টি। এটা আমি বলেছি প্রুফ করার দরকার নেই, আমরা প্রপার্টিটা মনে রাখবো। যে যে প্রপার্টি প্রুফ করার দরকার আছে সেখানে এসে আমরা প্রুফের চেষ্টা করব। এটা হলো 1 নাম্বার প্রপার্টি। 2 নাম্বার প্রপার্টির নাম হলো ফার্স্ট শিফটিং থিওরাম। ফার্স্ট শিফটিং থিওরামে এখানে যেটা বলা হয়েছে, এই লাইনটা কিন্তু অলওয়েজই আমাদের যে কোনো প্রপার্টির জন্য এটা ট্রু, কারণ ল্যাপ্লাস ট্রান্সফরমেশন বলেছে এফটি একটা ফাংশনকে, এখানে থার্ড ব্র্যাকেট হবে, এফটি একটা ফাংশনকে মানে টাইম ডোমেইনের একটা ফাংশনকে যদি আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি তাহলে আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইনের একটা ফাংশন পাই। এটা হলো ফ্রিকোয়েন্সি ডোমেইনের একটা ফাংশন, এটা আমরা পাই। তো এখানে আমরা বলেছি যদি টাইম ডোমেইনের একটা ফাংশনকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে ফ্রিকোয়েন্সি ডোমেইন পাওয়া যায় তাহলে ফার্স্ট শিফটিং থিওরামে বলা হয়েছে তুমি যদি এই ফাংশনটার সাথে এক্সপোনেনশিয়ালকে ইনটু করো তাহলে কিন্তু ফাংশনটা একটা এক্সপোনেনশিয়াল ফাংশনে কনভার্ট হবে। সেই ক্ষেত্রে তোমার যে আনসারটা আসবে ফ্রিকোয়েন্সি ডোমেইনে যে চেঞ্জটা হবে সেটা হচ্ছে সে এ পয়েন্টে শিফট করবে। বুঝতে পেরেছো? এসটা কোথায় শিফট করবে? s - a তে চলে যাবে, তার মানে এই পয়েন্টে সেটা শিফট করবে। আমরা জানি যে একটা ফাংশন ধরো এরকম শেপে আছে, জিরোতে আছে, জিরোতে আমি একটা ফাংশনকে এরকম ইউ শেপের একটা ফাংশন জিরোতে আছে, যদি ডান পাশে আমি 2 একক ডানে আনতে চাই এটাকে বলা হবে ইউটা শিফট হয়েছে x - 2 পয়েন্টে, এই পয়েন্টটার নাম হলো x - 2। তার মানে যখন আমি s - a বললাম তার মানে কি সেটা কোনো একটা পজিটিভ পয়েন্টে শিফট হয়ে গেছে, বোঝা গেছে? এজন্য এটার নাম হলো ফার্স্ট শিফটিং। হলো যেহেতু একবার শিফট হয়, ডাবল শিফটও আছে। তো ফার্স্ট শিফটিংটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের ক্ষেত্রে কখন হয়? যখন একটা টাইম ডোমেইন ফাংশনকে তুমি এক্সপোনেনশিয়াল করো, এক্সপোনেনশিয়াল হলো e⁻at করো। এক্সপোনেনশিয়াল ফাংশনের শেপ হলো এরকম, যদি 0 থেকে 1 এর মধ্যে হয় তাহলে শেপটা এরকম একটা অ্যাসেন্ডিং শেপ হয়, আবার যদি অন্যটা হয় নেগেটিভের জন্য অথবা গ্রেটার দেন 1 এর জন্য তখন এরকম ডিসেন্ডিং একটা শেপ হয়। দিস আর দ্য শেপস ফর এক্সপোনেনশিয়াল। সো তুমি যখন এক্সপোনেনশিয়াল ফাংশনে কনভার্ট করবে তারপর ল্যাপ্লাস ট্রান্সফর্ম করবে তখন তোমার যে পয়েন্ট অনুযায়ী এক্সপোনেনশিয়ালে শিফট করবে সেই পয়েন্ট অনুযায়ী সেটা কিন্তু একটা পয়েন্ট শিফট হয়ে যাবে। বোঝা গেছে? তো এখানে এই প্রুফটা আমরা একটু করে দেখব কিভাবে আসলে শিফট হয়। সেই ক্ষেত্রে আমরা প্রমাণ যদি করতে চাই আমরা এটাকে সরাসরি ইন্টিগ্রেট করব, l(e⁻at ft) এটাকে আমরা ইন্টিগ্রেট করব। তো আমরা ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের ক্ষেত্রে ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের নিয়মই হলো এখন কিন্তু আমাদের ফাংশনটা শুধু ft না, এখন ফাংশনটা হলো e⁻at ft। ল্যাপ্লাস l এর জন্য কি আসে ফর্মুলাতে? e⁻−st। l এর জন্য কি আসে? e⁻−st আসে। আর ft এর জায়গায় এখন আছে e⁻at ft। বোঝা গেছে? আর তো সব ঠিকই আছে। তো আমরা যখন দুটো ফাংশনের বেস সেম হবে, দুটো ফাংশনের বেস হলো সেম, তাহলে পাওয়ার কি হবে? যোগ হবে -st + at, পাওয়ারটা তখন যোগ হয়ে যাবে e⁻ হিসেবে, এর পাওয়ার হিসেবে আমরা এটা পাবো। এবার যদি তুমি -t কমন নাও, -t কমন নাও তাহলে কে থাকবে? a - s। -t কমন নিলে কি a - s হবে নাকি s - a হবে?
s মাইনাস a হবে। মাইনাস এ হবে। এই তো আমাদের এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এটাই পেলাম, ঠিক আছে। এখন s মাইনাস এ তো একটা কনস্ট্যান্ট, s মাইনাস এ একটা কনস্ট্যান্ট না, সেই কনস্ট্যান্টটার নাম যদি তুমি আর চিন্তা করো, সিঙ্গেল করার জন্য তুমি জাস্ট আর ধরলে, সিঙ্গেল করার জন্য, অনলি টু পুট এ সিঙ্গেল কোয়ান্টিটি, সো কনসিডার দ্য আর ফর s মাইনাস এ, তুমি কি পেয়ে গেলে মাইনাস আরটি, ঠিক আছে। এখন যদি তুমি এটাকে তুলনা করো ই টু দি পাওয়ার মাইনাস এসটি এফটি এর সাথে, ই টু দি পাওয়ার মাইনাস এসটি হলে তুমি কি পাও, এটা দিয়ে ই টু দি পাওয়ার মাইনাস এসটি এফটি ডিটি হলে কি লিখো, এটাকে এফএস লিখো না, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস আরটি হলে কি লিখবে, এখানে এস থাকে ই টু দি পাওয়ার মাইনাস এসটি এফটি ডিটি, এটার ফর্মুলাটা 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এসটি এফটি ডিটি এর জন্য তুমি ক্যালকুলেশন করে একটা এফএস পাও, মানে এস এর একটা ফাংশন পাও। তো ই টু দি পাওয়ার মাইনাস আর টি, এস এর পরিবর্তে আর হলে নিশ্চয়ই একটা এফ আর পাবে, আর এর একটা ফাংশন পাবে। এবার তুমি আর এর মান বসিয়ে দিবে যা ধরেছো, সো প্রুফ হয়ে গেল যে এফ অফ এস মাইনাস এই পাবে, এই প্রমাণটা হয়ে গেল সহজে। প্রমাণ মানে হলো টেকনিক্যাল। এখানে এই যে আমরা এটাকে সিঙ্গেল ধরলাম মিলানোর জন্য, যেন ই টু দি পাওয়ার মাইনাস এসটি এর সাথে মিলানো যায়। কিন্তু আমি যদি সিঙ্গেল না ধরেও তোমাদেরকে বলি যে তুমি মনে করো তুমি যেখানে লিখতে ই টু দি পাওয়ার মাইনাস এসটি এফটি ডিটি 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এসটি এফটি ডিটি, এটা সমান কিন্তু তুমি কি পেতে, এফ অফ এস পেতে। সেক্ষেত্রে আমি যদি বলি যে এটার সাথে তুমি কম্পেয়ার করো এটাকে, এই যে এখানে যেটা লেখা আছে এটাকে কম্পেয়ার করো 0 টু ইনফিনিটি লিমিট 0 টু ইনফিনিটি, এখানে মাইনাস এস এর পরিবর্তে এখানে কত আছে, মাইনাস এস এ আছে। সো এখানে যদি এফ এস হয় এটার ইন্টিগ্রেশন তো এফ অফ এস মাইনাস এ হবে, বুঝো নাই? এই তো, তো এটা প্রুফ হয়ে গেল। এখন আমরা এখানে কিছু রেজাল্ট ওখান থেকে দেখব, ফার্স্ট শিফটিং থিওরেম অনুযায়ী চেঞ্জ করব। তুমি টি টু দি পাওয়ার এন এর জন্য ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কি জানো, টি টু দি পাওয়ার এন আজকে আমরা করলাম, এল অফ টি টু দি পাওয়ার এন এর জন্য কি জানি, ও এখানে লেখাই আছে এই পাশে, এই যে দেখো এল অফ টি টু দি পাওয়ার এন সমান তুমি এটা জানো ফ্যাক্টোরিয়াল এন বাই এস টু দি পাওয়ার এন প্লাস 1। এখন যদি টি টু দি পাওয়ার এন এর সাথে ই টু দি পাওয়ার এটি গুণ করা হয় তাহলে ফার্স্ট শিফটিং থিওরেম অনুযায়ী কি চেঞ্জ হবে, এই যে ফার্স্ট শিফটিং থিওরেমে কি চেঞ্জ হয়েছে, এসটা এস মাইনাস এ তে চলে গিয়েছে, এসটা কোথায় গিয়েছে, এস মাইনাস এ তে চলে গিয়েছে, আর কারো কিন্তু কোনো চেঞ্জ হবে না। সো টি টু দি পাওয়ার এন সমান যদি ফ্যাক্টোরিয়াল এন বাই এস টু দি পাওয়ার এন প্লাস 1 হয়, শুধু এস এর পরিবর্তে বসবে এস মাইনাস এ, যদি ই টু দি পাওয়ার এটি দিয়ে গুণ করি, ঠিক আছে। আবার তুমি জানো যে যদি তোমার কজ হাইপারবোলিকের ফর্মুলাটা কি জানো, শুধু কজ হাইপারবোলিক বলো দেখি, একটু আগে আমরা করেছি কজ হাইপারবোলিক এটি, নো প্লাস না তো মানে সাইনের ক্ষেত্রে এ বাই হবে, এস বাই তুমি ঠিকই বলেছো, কিন্তু এস স্কয়ার মাইনাস এ স্কয়ার হবে, মূল ফাংশনে প্লাস হয় হাইপারবোলিকে মাইনাস হয়, ঠিক আছে। এটা হলো কজ হাইপারবোলিক এটি এর ফর্মুলা। যখন তুমি এই কজ হাইপারবোলিক এটি এর সাথে ই টু দি পাওয়ার এটি মানে এক্সপোনেনশিয়াল গুণ করবে, এই যে দেখো এক্সপোনেনশিয়াল গুণ করেছে, তখন কি হবে, এসটা কি হয়ে যাবে, এস মাইনাস এ হবে। তো ওরা এখানে যেটা করেছে আমাদের, আমি তো কজ হাইপারবোলিক এটি লিখেছি, যদি আবার ই টু দি পাওয়ার এটি করি দুইটা এ হয়ে যায়, এই জন্য ওরা কজ হাইপারবোলিক বিটি লিখেছে, বিটি লিখলে কি হবে, এটা বি হবে, ঠিক আছে।
এখন এই cos হাইপারবোলিক dt এর সাথে যদি e টু দি পাওয়ার at গুণ করে তাহলে s এর পরিবর্তে কি বসবে? s মাইনাস a। ফার্স্ট শিফটিং এ বলেছে e টু দি পাওয়ার at দিয়ে গুণ করলে প্রতিটা s হয়ে যাবে s মাইনাস a। ফার্স্ট শিফটিং থিওরামের যে স্টেটমেন্ট সেই স্টেটমেন্টটাই হচ্ছে e টু দি পাওয়ার at দিয়ে গুণ করে যদি কোনো ফাংশনকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করা হয় তাহলে তার আনসারে যে s টা আছে সেই s টা হয়ে যাবে s মাইনাস a। তাহলে আমার এই s টা হয়ে যাবে এখন কি s মাইনাস a। এই s টা হয়ে যাবে s মাইনাস a হোল স্কয়ার হবে তখন। এই যে দেখো এখানে তাই আছে। বোঝা গেছে কথাটা? আচ্ছা আমি আরেকটা লিখি, ধরো L of sin t ইকুয়াল টু কত? sin 80, sin t না sin 80 বলি, L of sin 80। sin এর ক্ষেত্রে উপরে s আসে না a আসে? a আসে। a ম্যাম। আচ্ছা নিচে sin এর ক্ষেত্রে প্লাস আসে না মাইনাস আসে? প্লাস আসবে, যেহেতু এখানে হাইপারবোলিক নেই। এটা পেলাম। এবার যদি আমি এই ফাংশনটাকে sin at কে e টু দি পাওয়ার at দিয়ে গুণ করে দেন ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি, আমি এখানে b লিখি, ঠিক আছে? এটা কি হয়ে যাবে? b স্কয়ার। এবার sin bt কে যদি e টু দি পাওয়ার না হলে আবার e টু দি পাওয়ার at দিয়ে গুণ করলে দুটো এ মিক্স আপ হয়ে যায়, এর জন্য bt লিখলাম। এবার বলো e টু দি পাওয়ার at দিয়ে যদি আমি গুণ করি এই ফাংশনটাকে করে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি, এই যে এখানে এটা যদি করি e টু দি পাওয়ার at দিয়ে গুণ করে তারপর ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব, তাহলে কোথায় কোথায় চেঞ্জ হবে? b কোনো চেঞ্জ হবে? শুধু s টা হয়ে যাবে s মাইনাস a। চেঞ্জ কার হবে? s টা হয়ে যাবে s মাইনাস a। এটা হলো ফার্স্ট শিফটিং থিওরাম। সো s টা দেখো s মাইনাস a হয়ে গিয়েছে। ঠিক আছে? আচ্ছা তো এটা তোমরা তো করতে পারবে এগুলো চেঞ্জ গুলো দেখলে। আরেকটা অঙ্ক এখানে আছে, এটাও তোমরা দেখো। एग्जांपल নাম্বার 3 cos স্কয়ার t আছে। কোনো cos স্কয়ার ফাংশনের সরাসরি ফর্মুলা নেই, সেজন্য cos স্কয়ার কে cos এ কনভার্ট করেছে। এটা ট্রিগোনোমেট্রিক ফর্মুলা, সেভাবে cos স্কয়ার কে cos এ কনভার্ট করেছে, তারপরে সেই অনুযায়ী ল্যাপ্লাস ট্রান্সফর্ম করেছে। एग्जांपल 3 আর एग्जांपल 4 এই দুটো তোমরা হোমওয়ার্ক করবে। एग्जांपल 3 4 তারপরে বলবে। না না এগুলো অ্যাসাইনমেন্ট না, এগুলো পরীক্ষার জন্য তোমাদেরকে হোমওয়ার্ক করতে হবে পরীক্ষার জন্য। ঠিক আছে? আমি এখানে হোমওয়ার্ক লিখে রাখছি, তোমরাও লিখে রাখো। एग्जांपल 3 4 6 এই তিনটা। ঠিক আছে? ম্যাম স্লাইডটা কি দিয়ে দিবেন? এই বইটা তোমাদেরকে দিয়ে দিব, স্লাইড তো আমার কাছে নেই, এটা তো বই। আচ্ছা ম্যাম। ঠিক আছে বইটা দিয়ে দিব, কিন্তু এগুলো তো তখন থাকবে না আমি যা লিখছি, সেজন্য তোমাদের লিখতে হবে। আচ্ছা লিখে নিয়েছো? আচ্ছা ঠিক আছে। বই নিয়েছি কত বাজে? আচ্ছা এরপরে আরেকটা প্রপার্টিতে আমরা যাই। এখানে দেখো লেখা আছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ডেরিভেটিভ। তোমরা এই প্রপার্টিটা লিখো, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ডেরিভেটিভ লিখো, পরে আমি বুঝাচ্ছি। লিখো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ডেরিভেটিভ অফ ft, লিখে এটা লিখো। দুটো যেন আমি কম্পেয়ার করতে পারি, এই জন্য আসলে আমি এই জিনিসটা চাচ্ছি।
ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ডেরিভেটিভ অফ ft লিখো। এখানে তোমরা দেখো f এর উপরে প্রাইম আছে, প্রাইম মানে কিন্তু ডেরিভেটিভের ইন্ডিকেটর। আমাদের আগে যেটা আমরা করেছি সেটা ছিল l of ft, শুধু ft ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। আর এখন যেটা করছি সেটা হলো l of f prime t, তার মানে ডেরিভেটিভের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। l of ft সমান আমরা কি পেয়েছিলাম মনে আছে? fs, आंसर পেয়েছিলাম fs, এই যে এখানে লেখা আছে। যখন f প্রাইম t করব, ডেরিভেটিভের ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব, তখন আমরা যেটা পাবো সেটা হলো, এখানে ওরা l of ft লিখেছে, আমি বলবো যে তোমরা লিখো যখন ডেরিভেটিভ করব তখন পাবো s into fs। ডেরিভেটিভের ল্যাপ্লাস ট্রান্সফর্মটা কি হবে? s into fs minus f0। এই এটা হলো 0। এখন আমরা দেখি যে এগুলোর মিনিংটা কি। এখানে দেখো যখন আমরা ft ফাংশনকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করেছি তখন fs পেয়েছি, যখন তার ডেরিভেটিভকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করছি তখন এই fs এর সাথে একটা s গুণ হয়েছে। বুঝতে পেরেছো? আর কি হয়েছে, যে আনসারটা ft এর জন্য পেয়েছো তার সাথে একটা s গুণ হয়েছে আর মাইনাস f0। এই f0 দিয়ে কি বোঝায়? মূল যে ফাংশনটা ft আছে, ডেরিভেটিভ করার আগে যে ফাংশনটা ft ছিল, ধরো আছে ft সমান e টু দি পাওয়ার 80, তাহলে f0 সমান কি হবে? হ্যাঁ, e টু দি পাওয়ার 0 মানে 1 হবে। আবার যদি ধরো ft সমান t স্কয়ার হয়, তাহলে f0 সমান কি হবে? f0 সমান কি হবে? নো, 0 স্কয়ার মানে 0। ঠিক আছে, তার মানে কি f0 কথাটার মানে হলো ফাংশনাল ভ্যালু, যে ফাংশনটা থাকবে 0 পয়েন্টে তার মান। f0 মানে কি? ফাংশনাল ভ্যালু, যে ফাংশনটা থাকবে 0 পয়েন্টে তার মান। এখানে 0 পয়েন্টে মান পেলাম 0, এখানে 0 পয়েন্টে মান পেলাম 1, কোথাও কোথাও 0 পয়েন্টে মান 2 ও পেতে পারি। ধরো এটা যদি +2 থাকে তাহলে আমরা পাবো +2 মানে 2। সো 0 পয়েন্টে মান কত সেটাই হলো f0। তাহলে একবার যদি আমরা ডেরিভেটিভ করে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি, आंसर হিসেবে আমরা কি পাই? মূল ফাংশনকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে যে s ফাংশন পাওয়ার কথা তার সাথে s গুণ হবে আর মাইনাস হবে f(0), 0 পয়েন্টে তার মানটা মাইনাস হবে। যেমন 1 কে যখন আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করেছি, বা আমরা যখন t টু দি পাওয়ার t স্কয়ার কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করেছি, ফ্যাক্টোরিয়াল n বাই s কিউব পেয়েছি। সো আমাদের সেই ফ্যাক্টোরিয়াল n বাই s কিউব মানে ফ্যাক্টোরিয়াল 2 বাই s কিউবের সাথে s গুণ হবে মাইনাস f0 হবে। ঠিক আছে, এটা হলো একবার ডেরিভেটিভ করে যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করা হয় তাহলে তার রেজাল্ট। আবার এখানে হায়ার অর্ডারও আছে, আমরা একাধিক ফর্মে যদি দেখি যে ডেরিভেটিভটা এখানে f টু দি পাওয়ার n মানে কয়বার ডেরিভেটিভ? f টু দি পাওয়ার n মানে কয়বার ডেরিভেটিভ? কতবার? হ্যাঁ, এখানে আমরা বলবো n বার ডেরিভেটিভ। এখন ধরো আমি n এর মান 5 বসালাম, তার মানে 5 বার ডেরিভেটিভ। সেই ক্ষেত্রে আমরা দেখো কি পাই, এখানে যখন আমি ডেরিভেটিভ করব, এখানে আমরা l of ft না লিখে fs লিখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হয়। fs মানে কি? l of ft, ft কে ডেরিভেটিভ করে যে অ্যানসারটা পেলাম সেটা।
সো আমরা সেই অ্যান্সারের সাথে s টু দি পাওয়ার n কে গুণ করব, মানে s5 কে গুণ করব। এখানে মাইনাস দিয়ে s4 কে গুণ করব f0 এর সাথে, x কিউব কে গুণ করব f প্রাইম 0 এর সাথে। f0 মানে ফাংশনাল ভ্যালু আর 0, f প্রাইম 0 মানে কি, একবার ডেরিভেটিভ করে যে ফাংশনটা পাবো সেই ফাংশনে 0 বসালে, দুইবার ডেরিভেটিভ করে যে ফাংশনটা পাবো সেই ফাংশনে 0 বসালে, তারপরেরটা হবে তিনবার ডেরিভেটিভ করে যে ফাংশন পাবো সেই ফাংশনে 0 বসালে। সো আমি যদি এখানে n এর মান 5 লিখি, এটা হবে s5, এটা হবে s4, s3, s2, এরপরেরটা হবে s1, তারপরেরটা হবে s0, মানে s0 এর ক্ষেত্রে আমরা এটাই পেয়ে যাব। তো এভাবে করে কিন্তু আমাদের এটা ডিক্রিজ হতে থাকবে। আমাদের অঙ্কে খুব বেশি পাওয়ারের ডেরিভেটিভ থাকবে না, সেক্ষেত্রে আমরা অঙ্ক করার ক্ষেত্রে হয়তো সর্বোচ্চ 3 টাইমস ডেরিভেটিভ পেতে পারি। তো আমাদের যদি 3 টাইমস ডেরিভেটিভ পাই, আমরা সেভাবে করে এই ফর্মুলাটাকে ইউজ করে মানগুলো বসাবো, তখন আবার আমরা এখানে এসে একবার রিকল করব যে কি ছিল অরিজিনাল ফরম্যাটটা। ঠিক আছে, কিন্তু একবার ডেরিভেটিভেরটা আমরা একটু মাথায় রাখার চেষ্টা করি যে একবার ডেরিভেটিভ করলে আমাদের মূল ফাংশনের যে অ্যান্সার fs হতো তার সাথে s গুণ হবে, আর কি হবে, মাইনাস হবে f অফ 0। ঠিক আছে, একবার ডেরিভেটিভ করলে। তো এখানে আমি যদি এভাবে লিখি l অফ f, এটার তো পাওয়ার প্রাইম দেওয়া এখানে একটু ডিফিকাল্ট হয়ে যাবে, আচ্ছা আমি পরে প্রাইমটা বসাচ্ছি, ft l of ft equal to, আমি প্রাইমেটটা বসাচ্ছি, পরে আমি দেখাচ্ছি তোমাদেরকে, s into fs, তারপরে পাবো মাইনাস স্মল f 0। এটা ছিল আমাদের যে ডেরিভেটিভের যে প্রপার্টিটা, একবার ডেরিভেটিভের প্রপার্টিটা। এখানে লেখার উপরে পড়ে গিয়েছে, ব্যাস আমি এভাবে করে দিলাম। এই যে আমি এখানে ডেরিভেটিভ সাইনটা দিয়ে দিলাম, একবার ডেরিভেটিভ। ঠিক আছে, তো তো একবার ডেরিভেটিভের জন্য হলো এই আনসারটা। এবার আসি একবার ইন্টিগ্রেশনের জন্য কি আনসার, এর জন্যই আমি এটা দুটো পাশাপাশি লিখছি। এখন তোমরা হেডলাইন লিখো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ইন্টিগ্রাল, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ডেরিভেটিভ যেখানে লিখেছো তারপরে লিখো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ইন্টিগ্রাল। ডেরিভেটিভের ক্ষেত্রে তুমি এই রেজাল্টটা পেয়েছো, একবার ডেরিভেটিভ করেছো। একবার ইন্টিগ্রালের ক্ষেত্রে, ইন্টিগ্রেশনও কিন্তু একবার হবে, সেই ক্ষেত্রে ইন্টিগ্রেশনের লিমিটটা হবে 0 থেকে স্মল t পর্যন্ত, ft dt। এই ইন্টিগ্রেশন ftটাকে একবার ইন্টিগ্রেট করছো, সেই ইন্টিগ্রেশনটাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে তুমি পাচ্ছ 1/s fs। তাহলে ডেরিভেটিভকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে পাচ্ছ s into fs, আর ইন্টিগ্রেশনকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে পাচ্ছ 1/s into fs। এই দুটোর মধ্যে একটা কিন্তু কম্পারিজন করা যায়, সেটা হচ্ছে ডেরিভেটিভের ক্ষেত্রে আনসারের সাথে, মানে fs যেটা আমরা পাবো সেটার সাথে s গুণ হবে, আর ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ল্যাপ্লাস ট্রান্সফর্মের যে আনসারটা আমরা পাবো মূল ফাংশনকে ল্যাপ্লাস করে তাকে s দিয়ে ভাগ করা হবে। বুঝে গেছে? সো ইন্টিগ্রেশনের ক্ষেত্রে s দ্বারা ভাগ, আর ডেরিভেটিভের ক্ষেত্রে s দ্বারা গুণ। ডেরিভেটিভের ক্ষেত্রে বাড়তি একটা টার্ম হলো মাইনাস f অফ 0 আসবে, আর ইন্টিগ্রেশনে সেই টার্মটা চলে যায় ইনিশিয়াল কন্ডিশনে, যেহেতু আমরা ফাংশনটাকে ফাংশনাল ভ্যালুটাকে 0 তে ধরে নিই, সেজন্য আর সেই টার্মটা আসে না। এখানে f অফ 0 এর মান 0 হলে নিশ্চয়ই এটা চলে যেত, তো ডেরিভেটিভের ক্ষেত্রে সেটা হয় না, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে সেটা হয়। কি বুঝলে ডিফারেন্সটা কি? s দ্বারা গুণ হয়, আর ডেরিভেটিভের ক্ষেত্রে মাইনাস f0 হয়, মানে 0 পয়েন্টে ফাংশনাল ভ্যালু, কিন্তু ইন্টিগ্রেশনের ক্ষেত্রে 0 পয়েন্টে ফাংশনাল ভ্যালুর মানটা ধরেই নেওয়া হয় শুরুতে। 0 পয়েন্টে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে 0 পয়েন্টে ফাংশনাল ভ্যালুর মানটা 0 ধরা হয়, সেজন্য আর এখানে -0 লেখা হয় না। বোঝা গেছে? এই তো আমরা ইন্টিগ্রেশনের জন্য একটু প্রুফটা দেখি, ডেরিভেটিভের প্রুফটা তো দেখি নাই, ইন্টিগ্রেশনে আমি যে যে প্রুফগুলো করব তোমরা সেই প্রুফগুলো করবে, কারণ সেগুলো পরীক্ষায় থাকবে। আমাদের সময় যেহেতু কম, আমি সবগুলো প্রুফ করাচ্ছি না, যেগুলো একটু ইজি টেকনিকে করা যাচ্ছে, তোমাদের জন্য সহজ হবে, সেগুলোই কিন্তু আমি করে দিচ্ছি।
তো এবার ইন্টিগ্রেশনের জন্য আমরা প্রুভ করতে যাচ্ছি। সেই ক্ষেত্রে আমরা তো এই হোল ফাংশনকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে গেলে ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটা কিন্তু তুমি যদি ক্যালকুলেশন আকারে দেখাতে চাও এল অফ এফটি কে কিভাবে ক্যালকুলেট করতে হবে, আমি আবারও বলছি এল অফ এফটি কে ক্যালকুলেশন করে এফএস পাওয়া যায়, কিন্তু কিভাবে ক্যালকুলেট করতে হবে সেটা হলো 0 টু ইনফিনিটি এই ফাংশনটাকে e টু দি পাওয়ার মাইনাস st দ্বারা গুণ করতে হবে। e টু দি পাওয়ার মাইনাস st দিয়ে ft এটাকে গুণ করলাম, তারপর এই গুণফলটাকে আমি ইন্টিগ্রেট করব dt এর সাপেক্ষে, মানে t এর সাপেক্ষে কতটুকুর মধ্যে 0 থেকে ইনফিনিটির মধ্যে। এটা হলো ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের ফর্মুলা। আমি যদি এই ফর্মুলাটা ফলো করি, আমাদের এখানে ft এর জায়গায় কিন্তু আরেকটা ইন্টিগ্রেশন আছে, তার মানে ডাবল ইন্টিগ্রেশন হয়ে যাবে। বোঝা গেছে? তো তখন আমরা এটা প্রুফের জন্য যে কোনো বিশেষ বিশেষ টেকনিক অবলম্বন করা হয়, তারই একটা হচ্ছে আমরা ভেতরে যে ফাংশনটাকে যেটা ইন্টিগ্রেবল ফর্মে আছে, ইন্টিগ্রেবল ফর্মে যে ফাংশনটা আছে সেই ফাংশনটাকে একটা নতুন নাম দিয়ে দিলাম ফাইটি। ইন্টিগ্রেট করলাম না, কারণ ইন্টিগ্রেট করা যাবে না, এফটি না জানা থাকলে ইন্টিগ্রেট করা যায় না। এফটি যদি টি হয়, টি স্কয়ার হয়, ই টু দি পাওয়ার টি হয়, সাইন টি হয়, কস টি হয়, টি কিউব হয়, তাহলে ইন্টিগ্রেট করা যায়। কিন্তু এফটি তো একটা কমন নেম, তাকে তো আর ইন্টিগ্রেট করা যায় না। সো ইন্টিগ্রেবল ফর্মে যে অংশটা আছে সেই পুরো ফাংশনটাকে ফাইটি নামক একটা ফাংশন ধরা হয়েছে, এবং ইনিশিয়াল একটা কন্ডিশন দেয়া আছে, ইনিশিয়াল দুটো কন্ডিশন দেয়া আছে। এখানে বলে দেয়া আছে ফাই 0 এর মান 0 হবে আর পাই প্রাইম টি এর মান ft হবে। তার মানে এটাকে যদি তুমি ডেরিভেটিভ করো তাহলে ft পাবে। এটা কিভাবে বললো পাই প্রাইম টি এর মান ft হবে? আমরা কিন্তু একটা জিনিস জানি, ধরো পাই টি সমান আছে কোন একটা ফাংশন, আমি কোনো লিমিট দিলাম না, কোন একটা ফাংশন ধরো ft বা সাই টি কিছু একটা আছে, আমি এখানে সাই ইউজ করি, ডিফারেন্ট ফাংশন সাই টি ডিটি। যখন তুমি এইদিকে ডেরিভেটিভ করবে এটা আছে, যখন তুমি এইদিকে ডেরিভেটিভ করবে পাই প্রাইম টি, তার মানে তুমি ডিডিটি ইউজ করছো, সেই ক্ষেত্রে ডিডিটি কিন্তু এই ইন্টিগ্রেশন সাইনটাকে ক্যান্সেল করে দিবে, দিবে কিনা? কারণ ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন একটা একটা ক্যান্সেল করে দেয়, তখন তোমার ডান পাশে আর কে থাকবে? শুধু সাইটি থাকবে, তাই না? ইন্টিগ্রেশন সাইন চলে গেলে কি হবে? সাইটি থাকবে। সেজন্য তুমি যখন এই ইন্টিগ্রেশনটা আছে, ইন্টিগ্রেশন ফর্মে একটা ফাংশন আছে, তার বোথ সাইডকে যদি ডেরিভেটিভ করো, বাম পাশে ডেরিভেটিভ সাইন থাকবে আর ডান পাশের ডেরিভেটিভটা ইন্টিগ্রেশনটাকে ক্যান্সেল করে মূল ফাংশনটা শুধু থাকবে। এভাবে করে কিন্তু পাই প্রাইম টি সমান ft পাওয়া গেল আর পাই 0 সমান 0 ধরে নেওয়া হলো। ঠিক আছে? এখন আমরা একটু আগে যে ফর্মুলাটা পড়েছিলাম সেই ফর্মুলাটা কি ছিল ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের ক্ষেত্রে? ডেরিভেটিভের ক্ষেত্রে কি ফর্মুলাটা ছিল? এটা কি ডেরিভেটিভের ফর্মুলা ছিল না? ডেরিভেটিভের ফর্মুলা কি এটা ছিল নাকি ছিল না? ডেরিভেটিভের এই ফর্মুলাটা একটু আগে আমরা করেছি। এখন যদি আমি f এর পরিবর্তে পাই বসাই তাহলে কি হবে? পাই বসাবো, এখানে শুধু f এর পরিবর্তে পাই, এই f টা স্মল f এর পরিবর্তে আমি পাই বসালাম, তাহলে আমি পাই প্রাইম লিখলাম। আর l অফ পাই টি মানেও কিন্তু fsই, l অফ পাই টি মানে কি fs মাইনাস ফাই 0, ফাই 0 এর মান কত ধরা হয়েছে? 0, তার মানে এটা আর থাকলো না। l অফ ফাই টি, l অফ ফাই টি মানে কিন্তু
হ্যাঁ, এখানে এফএস না লিখে এফএস এর পরিবর্তে আমরা কি লিখি? এফএস মানে কি লিখি? এটা লিখি না, এল অফ এফটি। তাহলে এল অফ ফাইটি লেখা হলো। তো এল অফ ফাইটি লিখলাম এখানে, এস ইনটু, এটা ডেরিভেটিভের ফর্মুলা থেকে লিখেছি। লিখার পরে এখন তোমাকে এল অফ ফাই প্রাইম টিটা এই পাশে নিয়ে আসলো। তার মানে কি, এটা চলে এই এসটাকে যদি এ পাশে নিয়ে যায় 1/s হয়ে যাবে। এটা যদি এ পাশে আসে 1/s হবে না? 1/s হয়ে এটার সাথে আসলো, আর এল অফ ফাই টিটা থাকলো। এখন তুমি এল অফ ফাইটি এর মান কত ধরেছো এটা জাস্ট বসিয়ে দাও। এই যে ফাই টি এর মান বসিয়ে দিলে, আর ফাই প্রাইম টি এর মান কি পাবো বলেছি? এফটি পাবো। সো ফাই প্রাইম টি এর পরিবর্তে তুমি বসিয়ে দিলে এফটি, আর এল অফ এফটি মানে হলো এফএস। এই যে 1/s এফএস পেয়ে গেলে। এগুলো তোমরা যখন নিজেরা ক্যালকুলেশন করবে, শুনলে কিন্তু প্রত্যেক স্টেপ খুব অনেক সময় মনে হবে যে ক্লিয়ার হচ্ছে না, কিন্তু তুমি ক্যালকুলেশন করলেই দেখবে যে এটা একেবারে ইজি। কোনটা? লিঙ্ক আপ দেখতেছো? হ্যাঁ, এই জন্য মাথায় রাখতে হবে, আর মাথায় রাখতে হলে তোমাকে লিখতে হবে। ঠিক আছে, তাহলে আমার মনে হয় আমি আজকে এই পর্যন্ত রাখি। তোমরা যে পর্যন্ত করেছে এগুলো লিখে লিখে একটু মাথায় নিয়ে তারপরে আমরা ক্লাসে বসি। আর তোমরা তো আজকে একদমই আমি তিনজন, আমি সহ তিনজন, তার মানে তোমরা তুমি আর মার্জিয়া শুধু ক্লাস করেছো আজকে নাকি? কেন, বাকিরা কোথায়? তাহলে আর রেকর্ড করা যাবে না, তুমি আর রেকর্ড করবে না ক্লাস। ঠিক আছে, রেকর্ড করলে এরকমই হবে। আর রেকর্ড করবে না ক্লাস, যে যে ক্লাস করবে করবে, ক্লাস করবে না করবে না। রেকর্ড করে পরে শুনে সেটা করা যায় না। রেকর্ডে কি কোনো কোশ্চেন করা যায়? তাহলে আর আমি একটা রেকর্ড করে ছেড়ে দেই, আমার আর বারবার তোমাদের সাথে, তোমার যখন খুশি তুমি তখন দেখবে। আচ্ছা, এখন যেটা তোমাদেরকে বলছি সেটা হচ্ছে, আমি চাচ্ছিলাম এই উইকে একটা এক্সট্রা ক্লাস নিতে। বৃহস্পতিবার তো তোমাদের শিডিউল ক্লাস আছেই। কালকে কি তোমাদের ক্লাস আছে 3:30টায়? আচ্ছা, এখন সেই মিটিং এ কি সিদ্ধান্ত হলো? কিসের মিটিং হয়েছে? আচ্ছা, এটা কি সিআরদের সাথে না ফ্যাকাল্টিদের? ও আচ্ছা, তাহলে তো আর এটা তোমার থেকে জানার কিছু না। আমি ভাবলাম যে তোমাদের সাথে কোনো মিটিং আছে কিনা। আরেকটা বিষয় হচ্ছে, তাহলে আমরা কবে করতে পারি? শুক্রবারে কখন? আচ্ছা, তাহলে কথা বলে আমাকে একটু জানিও, ঠিক আছে? মার্জিয়া, তুমি আমাকে শুনতে পাচ্ছো? জি ম্যাম। আচ্ছা, অঙ্কগুলো কিন্তু করতে হবে। আর নেক্সট ক্লাসে কি আমরা করে টোরে তারপরে মাথায় ইনফরমেশন নিয়ে বসবো তো? জি ম্যাম। ম্যাম, এটা আপলোড করে দিলে একটু দেখতে পারি। আচ্ছা ঠিক আছে, আমি বইটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একটা বই, ম্যাথমেটিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স, সেই বইয়ের 13 নাম্বার চ্যাপ্টার। আমি তোমাদেরকে বইটা দিয়ে দিচ্ছি এখনই। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, তো রাখি তাহলে। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম